আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আমি এক হাতে পরীর হাত ধরে আছি, অন্য হাতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। উপরে দাঁড়িয়ে রিয়া চিৎকার করছে, লাদেন সাবধানে। রবিনও পাড় থেকে চিৎকার করে বলল, ভাই আমি আসছি। পানির নিচে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পাভেল আমার পা ছাড়ছিল না। আমি জোরে লাথি মেরে ওর হাত সরিয়ে দিলাম, তারপর পরীকে টেনে উপরে তুললাম। রবিন আর বডিগার্ডরা মিলে আমাদের দুজনকে পাড়ে তুলে নিল। পরী কাশতে কাশতে পানি ফেলতে লাগল। ওর চোখে ভয়, কিন্তু সেই পুরনো জেদ নেই। আমরা ভাবলাম সব শেষ। ঠিক তখনই পাভেল পানির ভেতর থেকে উঠে এলো। ওর হাতে একটা ছোট ছুরি। সবাই কিছু বুঝে ওঠার আগেই ও সরাসরি রিয়ার দিকে ছুটে গেল। আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়ে গিয়ে রিয়ার সামনে দাঁড়ালাম। ছুরিটা আমার কাঁধে লেগে গেল। ব্যথায় দাঁত চেপে গেলাম, কিন্তু রিয়াকে এক চুলও সরতে দিলাম না। রিয়া কাঁদতে কাঁদতে বলল, তুমি রক্তাক্ত। আমি শুধু বললাম, তোমাকে আর আমাদের বেবিকে কিছু হতে দেব না। ঠিক তখনই চারদিক থেকে পুলিশের সাইরেন। রবিন আগে থেকেই পুলিশকে লোকেশন পাঠিয়ে রেখেছিল। পুলিশ এসে পাভেলকে ঘিরে ফেলল। ও পালাতে চাইছিল, কিন্তু বডিগার্ড আর রবিন মিলে ধরে ফেলল। পাভেল চিৎকার করে বলল, লাদেন তোর সুখ আমি দেখতে পারবো না। পুলিশ ওকে হাতকড়া পরিয়ে নিয়ে গেল। সব শেষ হয়ে গেছে ভেবে আমি একটু শান্ত হলাম। ওদিকে পরী মাটিতে বসে কাঁদছে। ও আমার দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি। তোমাকে ভালোবাসা না, পেটে চেয়েছিলাম, আর সেই লোভ আমাকে অন্ধ করে দিয়েছে। রিয়া ধীরে গিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, মানুষ ভুল করে, কিন্তু বদলাতে পারলে তবেই মানুষ। পরী কাঁদতে কাঁদতে বলল, আমি দূরে চলে যাব, আর কখনো তোমাদের জীবনে ফিরব না। আমি শুধু বললাম, নিজের জীবনটা নতুন করে শুরু করো। পরী ধীরে ধীরে অন্ধকারে চলে গেল। আমার কাঁধের রক্ত অনেক বের হচ্ছিল। রিয়া জোর করে আমাকে হাসপাতালে নিয়ে গেল। চেক করতে গিয়ে হঠাৎ ডাক্তার বলল, ভাবিরও চেক দরকার, এত স্ট্রেসে বেবির উপর প্রভাব পড়তে পারে। রিয়া ভেতরে গেল। আমি বাইরে বসে আছি। প্রতি সেকেন্ডে বুক ধরফর করছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে হাসি দিয়ে বলল, অভিনন্দন, বেবি সম্পূর্ণ সুস্থ আছে। আমার বুক থেকে যেন পাহাড় নেমে গেল। রিয়া এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আজকে যদি তোমার কিছু হয়ে যেত? আমি ওর মাথায় হাত রেখে বললাম, তোমাদের জন্য আমি শতবারও লড়ব। রাতে বাসায় ফিরতেই দেখি দরজার সামনে একটা বিদেশি কুরিয়ার বক্স। রবিন বলল, এটা কার? বক্স খুলতেই ভিতরে একটা ফাইল। উপরে লেখা, রবিন ইন্টারন্যাশনাল হোল্ডিংস। রবিন দেশে ফেরেনি শুধু বন্ধুত্বের জন্য, তোমার ব্যবসার পেছনে আরও বড় খেলা আছে। আমি আর রবিন দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইলাম। রবিনের গোপন সত্য। বিদেশি কুরিয়ার বক্সটা খুলে আমি আর রবিন কয়েক সেকেন্ড চুপ হয়ে রইলাম। ফাইলের প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, অ্যাকুইজিশন প্রপোজাল, রবিন ইন্টারন্যাশনাল হোল্ডিংস। আমি অবাক হয়ে রবিনের দিকে তাকালাম। এটা কি? রবিন একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসল। ভাই, আজকে তোকে একটা সত্যি কথা বলার সময় এসেছে। রিয়া পাশে এসে চুপচাপ বসল। ওর চোখেও কৌতূহল। রবিন ধীরে ধীরে বলল, আমি যখন বিদেশে গেছিলাম শুধু আব্বুর ব্যবসা দেখার জন্য যাইনি। আমি নিজের একটা আন্তর্জাতিক ফুড চেন দাঁড় করিয়েছি। আমি অবাক হয়ে বললাম, মানে? রবিন হাসল। ইউরোপ আর মিডল ইস্টে এখন রবিন ফুডস নামে আমার 40টা ব্রাঞ্চ আছে, আর আমি চেয়েছিলাম তোর রেস্টুরেন্টগুলোকে সেই চেনের অংশ বানাতে। আমি কিছুক্ষণ চুপ, তারপর বললাম, তাহলে আগে বলিস নাই কেন? রবিন নিচু গলায় বলল, কারণ আমি চাইছিলাম তুই নিজের যোগ্যতায় এখানে দাঁড়াস। বন্ধুর সাহায্যে উঠে দাঁড়ানো আর নিজের পায়ে দাঁড়ানো এক না। ওর কথা শুনে আমার চোখ ভিজে গেল। ফাইলের পরের পাতাগুলোতে দেখি আমার দুটো রেস্টুরেন্টকে 20টা ব্রাঞ্চে বাড়ানোর প্ল্যান। আন্তর্জাতিক ইনভেস্টর, নতুন ব্র্যান্ড নাম, লাদেন অ্যান্ড রবিন সিগনেচার। 5 বছরে দেশের সবচেয়ে বড় ফুড চেন। আমি অবাক হয়ে বললাম, এটা তো স্বপ্ন। রবিন হেসে বলল, স্বপ্ন না ভাই, এটা তোর পরিশ্রমের রেজাল্ট। রিয়া পাশে বসে আমার হাত ধরে বলল, আমি জানতাম একদিন তুমি অনেক বড় কিছু হবে। ঠিক তখনই ফাইলের শেষ পাতায় একটা লাল মার্ক করা নোট, কম্পিটিং সিন্ডিকেট ট্রাইং হস্টাইল টেকওভার। রবিনের মুখ গম্ভীর হয়ে গেল। এই জন্যই আমি তাড়াতাড়ি দেশে ফিরেছি।
বিদেশে একটা সিন্ডিকেট আমাদের ব্যবসা কিনে নিতে চাইছে, না দিলে ধ্বংস করবে। আমি দাঁত চেপে বললাম, পাভেলের পর এবার বিজনেস শত্রু। রবিন বলল, ওরা অনেক বড়, টাকার সাথে লোকজনও আছে। এত টেনশনের মাঝেও শাশুড়ি মা ঘোষণা দিলেন, কালকে রিয়ার বেবি শাওয়ার হবে। পুরো বাসা সাজানো শুরু হয়ে গেল। রিয়া হাসতে হাসতে বলল, এত ঝামেলার মধ্যে এসব দরকার ছিল? শাশুড়ি মা বললেন, এই বাচ্চা আমাদের ঘরের আলো, এটা নিয়ে কোনো কমতি চলবে না। আমি প্রথমবারের মতো সব টেনশন ভুলে রিয়ার দিকে তাকিয়ে হাসলাম। ওর মুখে মাতৃত্বের আলো যেন আরও সুন্দর। রাতে সবাই ঘুমিয়ে গেছে। আমি আর রবিন নতুন ব্রাঞ্চের হিসাব দেখছিলাম। হঠাৎ ল্যাপটপে একটা ভিডিও কল পপ আপ। আননোন আইনি। রবিন রিসিভ করতেই স্ক্রিনে একটা মাস্ক পরা লোক। সে ঠান্ডা গলায় বলল, রবিন, ইউরোপে আমাদের ডিল নষ্ট করেছ, এবার বাংলাদেশে তোমার বন্ধুর পরিবার দিয়ে হিসেব নেব। তারপর স্ক্রিনে লাইভ সিসিটিভি ফুটেজ, রিয়ার বেবি শাওয়ারে সাজানো রুম। আমার বুক ধক করে উঠল। লোকটা শুধু বলল, আগামীকাল তোমাদের সুখের অনুষ্ঠান, আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট সময়। কল কেটে গেল। আমি আর রবিন একসাথে উঠে দাঁড়ালাম। আগামীকাল রিয়ার বেবি শাওয়ার, আর শত্রুরা সেই দিনই আঘাত করবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি পুরো বাসা আলো আর ফুলে সাজানো। রিয়ার বেবি শাওয়ার বলে কথা। শাশুড়ি মা, চাচি, কাজের লোক সবাই ব্যস্ত, কিন্তু আমার বুকের ভিতরটা কেমন যেন অস্থির লাগছিল। গতরাতে সেই মাস্ক পরা লোকের ভিডিও কল বারবার মাথায় ঘুরছিল। রবিন নিচু গলায় বলল, আজকে কেউ সন্দেহজনক লাগলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। আমি মাথা নেড়ে বললাম, আজকে ভুলের সুযোগ নেই। দুপুরের দিকে আত্মীয় স্বজন আসতে শুরু করল। রিয়া গোলাপি শাড়ি পরে নিচে নামতেই সবাই মুগ্ধ। শাশুড়িমা চোখে জল নিয়ে বললেন, আমার মেয়েটা আজ সত্যি মা হতে চলেছে। আমি রিয়ার পাশে গিয়ে দাঁড়ালাম। ও মুচকি হেসে বলল, আজকে তুমি খুব চুপচাপ। আমি বললাম, তোমাদের নিরাপদ রাখাই আজ আমার একমাত্র কাজ। অনুষ্ঠানের মাঝে হঠাৎ দেখি একজন কেটারিং স্টাফ বারবার উপরের ফ্লোরের দিকে যাচ্ছে। আমার চোখে সাথে সাথে সন্দেহ হলো। আমি রাকিবকে বললাম, লোকটাকে ফলো কর। কিছুক্ষণ পর রাকিব দৌড়ে এসে বলল, স্যার, লোকটা রান্নাঘরে না গিয়ে স্টোর রুমে ঢুকেছে। আমি আর রবিন দ্রুত উপরে গেলাম। স্টোর রুম খুলতেই দেখি একটা বড় কালো ব্যাগ। রবিন ব্যাগ খুলে থমকে গেল। ভিতরে টাইমার লাগানো একটা ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস। আমি দ্রুত সবাইকে নিচে নামাতে চাইলাম, কিন্তু তখনই নিচ থেকে চিৎকার, রিয়া কোথায়? রিয়া নেই! আমার বুক কেঁপে উঠল। আমি দৌড়ে গিয়ে দেখি অনুষ্ঠান হলের একপাশের দরজা খোলা। মেঝেতে রিয়ার হাতের চুড়ি পড়ে আছে। শাশুড়ি মা কান্না করে বললেন, একটু আগেও ওয়াশরুমে গেছিল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। ঠিক তখনই ফোনে আননোন নাম্বার। আমি রিসিভ করতেই সেই ঠান্ডা কণ্ঠ, বোমা শুধু অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ছিল, আসল গিফট তো আমরা নিয়ে গেছি, তোমার ওয়াইফ। আমার হাত কাঁপতে লাগল। আমি দাঁত চেপে বললাম, রিয়াকে কিছু করলে তোমাদের শেষ করে দেব। লোকটা হাসল। আজ রাত 10টায় পুরনো ওয়্যারহাউসে একা আসবে। পুলিশ আনলে শুধু স্ত্রী না, তোমার আনবর্ন বেবিও হারাবে। কল কেটে গেল। সবাই আমাকে পুলিশে যেতে বলছিল, কিন্তু আমি জানতাম রিয়া আর বেবির রিস্ক নিতে পারবো না। রবিন আমার কাঁধে হাত রেখে বলল, তুই একা যাবি না, এটা আত্মহত্যা। আমি ধীরে বললাম, রিয়ার জন্য হলে আমি শতবার মরতেও রাজি। রবিন চোখ শক্ত করে বলল, তাহলে আমিও তোর সাথে। রাত 10টা। আমি আর রবিন পুরনো ওয়্যারহাউসের সামনে দাঁড়িয়ে। চারপাশ অন্ধকার, মরিচা ধরা গেট, ভিতরে হালকা আলো। গেট খুলতেই স্পিকারে কণ্ঠ ভেসে এলো, ওয়েলকাম লাদেন, তোমার স্ত্রীকে বাঁচাতে হলে আজকে তোমাকে একটা স্যাক্রিফাইস দিতে হবে। আমি ভিতরে ঢুকতেই দেখি রিয়া একটা চেয়ারে বাঁধা। ওর চোখে ভয়, কিন্তু মুখে সাহস। আর ওর পেছনে দাঁড়িয়ে আছে একজন নারী, মুখে কালো মাস্ক। সে ধীরে ধীরে মাস্ক খুলল। আমি অবাক হয়ে শুধু বললাম, রূপা আপু, তুমি? ওয়্যারহাউসের অন্ধকারে রূপার মুখটা স্পষ্ট হতেই আমার বুকের ভেতরটা ধপ করে উঠল। আমি কয়েক সেকেন্ড বিশ্বাসই করতে পারছিলাম না। রূপা আপু, তুমি? রূপা ঠান্ডা হাসি দিল। অবাক হয়েছ? যাকে সবাই ভুলে যায় সে একদিন সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ফিরে আসে। রিয়া চেয়ার বাঁধা অবস্থায় বলল, আপু, আপনি এটা কি করছেন? আমি তো আপনাকে পরিবারের মতোই সম্মান করি। রূপা চোখ শক্ত করে বলল, পরিবার?
পরিবার তো সেদিনই শেষ হয়ে গেছে যেদিন ও আমাকে সবার সামনে দয়া দেখিয়ে টাকা দিয়ে চলে গেল। আমি বুঝতে পারলাম আমার সাহায্যটাই ওর অহংকারে আঘাত করেছিল। রূপা ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, তুই চলে যাওয়ার পর এই বাড়িতে আমি প্রতিদিন অপমানিত হয়েছি। কেউ আমাকে বিশ্বাস করেনি, কেউ ভালোবাসেনি। তুই টাকা দিয়ে ভাবলি সব ঠিক করে দিবি? আমি চুপ করে গেলাম। রূপার চোখে পানি, কিন্তু গলায় আগুন। তখনই আমি বিদেশি সিন্ডিকেটের লোকেদের সাথে যোগাযোগ করি। ওরা আমাকে সম্মান দিয়েছে, শক্তি দিয়েছে। আজকে তোর সব সুখ আমি ভেঙে দেব। রবিন নিচু গলায় বলল, ভাই, কথা বলে সময় নিচ্ছে, আমি পিছনের দিকটা দেখছি। আমি মাথা নেড়ে সাঁ দিলাম। রূপা একটা ট্যাবলেট স্ক্রিন অন করল। স্ক্রিনে দেখলাম আমার দুটো রেস্টুরেন্টের লাইভ সিসিটিভি। একটায় আগুন লাগানোর প্রস্তুতি, আরেকটায় কর্মচারীদের জিম্মি করে রাখা হয়েছে। রূপা বলল, একটা বেছে নে, স্ত্রী নাকি ব্যবসা? আমার বুক কেঁপে উঠল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, ব্যবসা ছেড়ে দাও, আমাকে নিয়ে চলে যাও। আমি দাঁত চেপে বললাম, আমার স্ত্রী আর আমার পরিশ্রম দুটোই আমি বাঁচাবো। রূপা হেসে বলল, তাহলে আজকে তুই সব হারাবি। ঠিক তখনই পিছন দিক থেকে রবিন গোপনে ঢুকে রিয়ার বাঁধন খুলতে গেল, কিন্তু ছায়া থেকে একজন সিন্ডিকেট গার্ড বের হয়ে লোহার রড দিয়ে রবিনের মাথায় আঘাত করল। রবিন মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, রবিন! রিয়া ভয় পেয়ে কেঁদে উঠল। রূপা ঠান্ডা গলায় বলল, তোর সবচেয়ে বড় শক্তি এখন পড়ে আছে। আমার মাথা যেন আগুন হয়ে গেল। আমি ধীরে ধীরে হাত তুলে বললাম, ঠিক আছে আপু, তুমি জিতেছ, আগে রিয়াকে ছেড়ে দাও। রূপা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকল। এই সুযোগে আমি কোমরের গাছে লুকানো ছোট এমার্জেন্সি নাইফ বের করলাম, যেটা বডিগার্ড আগেই দিয়েছিল। এক ঝটকায় সামনে থাকা গার্ডের হাত থেকে বন্দুক ফেলে দিলাম। রিয়া নিজেও চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। ও দৌড়ে রবিনের কাছে গেল। ঠিক তখনই রূপা পাগলের মতো চিৎকার করে একটা রিমোট বাটন চাপল। সাথে সাথে ওয়্যারহাউসের চারদিকে লাল লাইট জ্বলে উঠল। আমি থমকে গেলাম। রূপা হেসে বলল, 5 মিনিট পর পুরো ওয়্যারহাউস উড়ে যাবে। এবার দেখ তুই কাকে বাঁচাস। রিয়া একদিকে আহত রবিনকে ধরে আছে, অন্যদিকে বাইরে থেকে ধোঁয়া ঢুকছে। আর আমার সামনে দাঁড়িয়ে রূপা। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। রবিন অজ্ঞান হয়ে পড়ে আছে। রিয়া তাকে জড়িয়ে ধরে কাঁদছে। আর আমি দাঁড়িয়ে আছি রূপার সামনে। রূপা হেসে বলল, সময় কম লাদেন, এবার দেখ তুই কাকে বাঁচাস। আমি কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর ধীরে বললাম, আমি কাউকে হারাবো না। রূপা চিৎকার করে বলল, অসম্ভব। আমি রিয়ার দিকে তাকালাম। তুমি রবিনকে নিয়ে বের হও। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ফেলে যাব না। আমি শক্ত গলায় বললাম, এটা অনুরোধ না, এটা আমার শেষ সিদ্ধান্ত। রিয়া বাধ্য হয়ে রবিনকে টেনে নিয়ে বের হওয়ার দিকে দৌড় দিল। আমি চারদিকে দৌড়ে খুঁজতে লাগলাম। হঠাৎ দেখি মাঝখানে একটা বড় মেটাল বক্স, ওইটাই টাইম বোমা। আমি ঢাকনা খুলতেই দেখি অসংখ্য তার। রূপা দূর থেকে চিৎকার করে বলল, একটা কাটা মানেই সব শেষ। আমি মাথা ঠান্ডা রাখার চেষ্টা করলাম। তারগুলোর মধ্যে একটা আলাদা রঙের তার চোখে পড়ল, লাল, নীল, কালো আর একটা সবুজ। আমার হাত কাঁপছে, কিন্তু সিদ্ধান্ত নিলাম। ঠিক তখনই পিছন থেকে রূপা এসে আমার হাত ধরে ফেলল। থাম, তুই মরবি। আমি ওর দিকে তাকিয়ে বললাম, আমি যদি না বাঁচি অন্তত সবাইকে বাঁচাতে পারব। রূপা হঠাৎ কেঁদে ফেলল। আমি তোকে মারতে চাইনি, আমি শুধু চাইছিলাম তুই কষ্টটা বুঝিস। আমি ধীরে বললাম, কষ্ট দেখানোর জন্য কাউকে মারতে হয় না। রূপার হাত কেঁপে গেল। আমি চোখ বন্ধ করে একটা তার কেটে দিলাম। 1 সেকেন্ড নিস্তব্ধতা। তারপর সব লাইট বন্ধ হয়ে গেল। ওয়্যারহাউস কাঁপছে, কিন্তু বিস্ফোরণ হয়নি। সবাই বেঁচে গেছে। রিয়া আর রবিন বাইরে থেকে দৌড়ে ভিতরে ঢুকল। রিয়া আমাকে জড়িয়ে ধরল। তুমি পাগল, তুমি মরতে পারতে। আমি হাসলাম, কিন্তু হঠাৎ রূপা পড়ে গেল মাটিতে। তার হাতে একটা ছোট্ট রক্তের দাগ। সে ধীরে বলল, আমি সিন্ডিকেটকে বিট্রে করেছি, ওরা আমাকে আগে থেকেই গুলি করেছে। আমি হতভম্ব। রূপা শেষবারের মতো আমার দিকে তাকিয়ে বলল, তুই সত্যিই বদলায়নি। তারপর নিস্তব্ধ। ওয়্যারহাউসের ভেতর সব কিছু থেমে গেছে। রূপা মাটিতে পড়ে আছে, নিস্তব্ধ। তার চোখ খোলা, কিন্তু আর কোনো আলো নেই। আমি কয়েক সেকেন্ড কিছু বলতে পারলাম না। রিয়া কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বলল,
ওর জন্য দোয়া করো। আমি ধীরে মাথা নেড়ে বললাম, সে ভুল পথে ছিল, কিন্তু শেষ মুহূর্তে সত্যটা বুঝেছিল। ঠিক তখনই রবিন সামনে এসে দাঁড়ালো। ওর মাথায় ব্যান্ডেজ, চোখে আগুন। ভাই, এখন আর লুকানো সত্য নাই। আমি বললাম, কি বলছিস? রবিন একটা ফাইল বের করল। ফাইলের ওপর লেখা, ব্ল্যাক সিন্ডিকেট, এশিয়া কন্ট্রোল ইউনিট। রবিন বলল, এই সিন্ডিকেট শুধু ব্যবসা না, এরা পুরো দেশের ফুড, মেডিকেল আর লজিস্টিক সেক্টর কন্ট্রোল করতে চায়। আমি দাঁত চেপে বললাম, আর আমরা তাদের পথে বাধা। হঠাৎ রিয়ার ফোন বাজল। হাসপাতাল থেকে কল। ম্যাডাম, আপনার রিপোর্টে কিছু সমস্যা ধরা পড়েছে, আপনাকে এখনই আসতে হবে। আমি সাথে সাথে থমকে গেলাম। রিয়া ফিসফিস করে বলল, বেবির কিছু হয়েছে? আমি কিছু বলার আগেই রিয়া বলল, আমি যাব। আমি চিৎকার করে বললাম, না, তুমি কোথাও একা যাবে না। কিন্তু রিয়া শান্তভাবে বলল, আমি যদি না যাই, আমাদের বাচ্চা ঝুঁকিতে পড়বে। আমরা সবাই হাসপাতালে পৌঁছলাম। ডাক্তার সিরিয়াস মুখে বলল, স্ট্রেস খুব বেশি হয়েছে, আরও কিছু চাপ এলে বাচ্চার জন্য রিস্ক হতে পারে। আমি দেয়ালে ঘুষি মারলাম। তারপর একটা ভয়ঙ্কর মেসেজ, রিয়া তোমাদের দুর্বলতা, এবার ওকেই টার্গেট। রবিন বলল, তারা এখন ওপেন খেলবে। আমি ধীরে বললাম, তাহলে এবার আমরাও শেষ খেলায় নামব। রাতে আমি রিয়ার পাশে বসে আছি। রিয়া আমার হাত ধরে বলল, ভয় লাগছে। আমি ওর কপালে চুমু দিয়ে বললাম, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ঠিক তখনই বাইরে গেট ভাঙার শব্দ। বডিগার্ড চিৎকার করে বলল, স্যার, আমাদের উপর অ্যাট্যাক। আমি উঠে দাঁড়ালাম। রবিন বন্দুক হাতে নিল। রিয়া কাঁদতে কাঁদতে বলল, আবার শুরু? আমি ঠান্ডা গলায় বললাম, না, এবার শেষ। চলবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।